শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো চলো ঘর থেকে শুরু করি। প্রচুর কাজ, আর ইন্ডিয়ান বিয়েবাড়ি কেমন হয় তোমাদের আজকে সেটাই শেয়ার করব। তার সঙ্গে কি মেনু ছিল, কি খাওয়া দাওয়া ছিল সবটাই আর কি। তো চলো আগে রান্না বান্না কাজকর্ম পুরো সংসারের কাজকর্মগুলো শেয়ার করতে থাকি, আর অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। জানো তো আজকে প্রচুর এক্সাইটেড। একটা বিয়েবাড়ি যাওয়া মানে আগে থাকতে কত কিছু কেনাকাটা ঘোরাফেরা, তারপরে অনেক আনন্দ হয় আর কি একসঙ্গে সবাই মিলে গেলে। তো অনেক দিন পরে বিয়েবাড়ির নিমন্ত্রণ। তো যাই হোক তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। এদিকে দেখো মেয়ের ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে দিলাম, আর এই কুশনগুলো কিন্তু এই খাটের সঙ্গে খুব একটা মানাচ্ছে না। ভাবছি আমার যে 5টা কুশন এসছে তার কটা কভার আবার আলাদা করে অর্ডার দিই। আর এই কুশনগুলো কিন্তু মখমল টাইপের। এইবার ভাবছি পিওর সুতির যে সাদা কালারের কুশনের কভার পাওয়া যায় সেগুলোই কিনি। তো প্রত্যেক দিন মেয়ের পড়ার টেবিল তো গোছাতেই হবে এই ঘরে আসলে। রাতে পড়ে, তারপরে সকালবেলা যখন স্কুলে চলে যাই তখন কিন্তু বইগুলো ঘুরিয়ে ওর যেগুলো দরকার সেগুলো নিয়ে চলে যাই। তো বাদবাকিটা পড়ে থাকে, আমি সবটা গুছিয়ে নিই। এখন অনেকটাই জামাকাপড় আছে, এগুলোকে ভাঁজ করব। ঈশা ওই ঘরে ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠেই এই ঘরে এসে শুয়ে পড়লাম। তো এই কাজগুলো করে মেয়েকে ব্রাশ করিয়ে কিছু খেতে দিতে হবে। সকালের টাইমে 3-4টে হাত হলেও মনে হয় কাজ করে শেষ করা যায় না, এতটাই বেশি প্রেশার থাকে। ছোট জামা কাপড়গুলো আমি আগে আলাদা করে নিচ্ছি, এগুলো ওই ঘরের ড্রয়ারে রেখে আসলাম। আর সিমরানেরগুলো আলাদা রাখবো, আমারগুলো আলাদা। এইভাবে ভাগ ভাগ করে রাখলে কারোর জামা কাপড় কিন্তু খুঁজতে লাগে না। তো চলো প্রত্যেকটা কাজ করতে থাকি। আর প্রত্যেক দিন আমার বোনেরা এত সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করো, সত্যি কমেন্টগুলো পড়ে অনেক বেশি ভালো লাগে। আর এখন তো আমার অনেক নতুন বন্ধুরা হয়েছে যারা আগে আমার ভিডিও দেখতে না, কিন্তু এখন রেগুলার ভিডিও দেখো আর কমেন্ট করো। তোমার ভিডিও একটা নেশায় পরিণত হয়েছে। তো তাদেরকে জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা, অনেক কৃতজ্ঞ তাদের কাছে আমি। তাদের এই এতটুকু ভালোবাসা আমার জীবনের অনেক বেশি প্রয়োজন। একটা ঘর গুছিয়ে নিয়ে যেতে হবে পাশের ঘরে, দুটো ঘরই খুব সুন্দর করে গুছিয়ে নিয়ে বারান্দাটা পরিষ্কার করব। রান্নাঘর আছে, অনেক কাজ বাকি আছে জানো তো, কোনটা এলে কোনটা কখন করব সেটাই ভাবছি। তো এই ঘরটা যেহেতু খুব একটা বেশি মেঝে জায়গা নেই, ঝাড়ু দিতে তো এমনিতেও দুটো ঘর টাইম লাগে না, কিন্তু সময় লাগে মেন গোছাতে গেলে কিন্তু অনেকটাই সময় নিয়ে হাতে নিয়ে ঢুকতে হয়। আর একটা ঘর গোছাতে গেলে আমার মনে হয় পুরো পারফেক্টভাবে যেখানে যেটা আছে পুরো সুন্দরভাবে ক্লিন করে গুছিয়ে তারপরে ঘরবাড়িগুলো ঝাড়ু দিলে একটা আলাদাই শান্তি লাগে। বেডশিটটা আজকে আর চেঞ্জ করব না, বেডশিটটার কালারটা হয়তো একটু ম্যারমেরে বলে কেমন দেখা যাচ্ছে, কিন্তু বেডশিটটা না পুরনো হওয়ার কারণে অনেক বেশি নরম হয়ে গেছে, আর এতে শুতেও খুব আরাম লাগে। তো ভাবছি বেডশিটটা থাক, খুব একটা নোংরা হয়নি যখন, দুটো একটা দিন বাদেই পাল্টে দেব। তো তোমরা আমার কাছে রোজ ভিডিওর জন্য আবদার করছো, বিশ্বাস করো আমারও খুব ইচ্ছে যে প্রত্যেক দিন আমি যাতে ভিডিও দিই, কিন্তু আমি পেরে উঠছি না। আবার এই যে বলতে বলতে বাচ্চাদের পরীক্ষা চলে এসছে, এখন তো প্রিপারেশন নিতে হচ্ছে পরীক্ষার জন্য। সন্ধেবেলাটা পুরো সন্ধেটা থেকে রাত পর্যন্ত দুটো বাচ্চার পেছনে চলে যায়। তারপরেও যেহেতু ওদের আলাদা অনেকগুলো অ্যাক্টিভিটি আমি করাই, যেমন নাচ তারপরে ব্যায়াম, এই সকল ক্লাসে ভর্তি করা আছে, তো সেগুলোও কিন্তু প্র্যাকটিস আমাকেই করাতে হয়। তো বলতে পারো এই সব চাপে পড়ে ভিডিওর দিকে একদমই আমি সময় দিতে পারছি না। তোমরা যেইভাবে চাইছো আমিও চাই সেইভাবেই দিতে, কিন্তু একটু আমার সময় লাগবে। আমার ছোটো মেয়ের স্কুলটা একটু ঠিকঠাকভাবে সেটেল করে দিতে পারলে তারপর আমি আগের মতো রোজ ভিডিও দিতে পারবো। তো ততদিন পর্যন্ত আমার পাশে থেকো, আর এইভাবেই বন্ধু হয়ে সাথে থেকো। ঘরে দেখো সকাল হলে কতগুলো করে বোতল পাওয়া যায়, এখানে বোতল ওখানে নুনের বয়ম, তো চারিদিকে জিনিসপত্র সবটাই সরিয়ে সরিয়ে জায়গা মতো রেখে আসলাম। বিয়েবাড়িতে যাব বলে কিছু কিন্তু শপিং করার আছে। তো এমন একটা দরকারি জিনিস যেটা আমার একদমই ছিল না, তো এমন একটা দরকারি জিনিস খরচ করে হাজব্যান্ড যে নিজের পকেট থেকে টাকা দিয়ে সেটা আমাকে কিনে দেবে কখনোই ভাবতে পারিনি। তো তোমাদের সঙ্গে শেয়ার করব, আর অবশ্যই পুরো ভিডিও জুড়ে পাশে থেকো, অনেকগুলো টুইস্ট আছে। তো যাই হোক এই ঘরটা পরিষ্কার করে নিলাম, চলে আসছি বাইরে। অনেকেই জিজ্ঞাসা করো তোমাদের এখানে নোনা পানি কী কারণে। আমাদের বাড়ির পাশ থেকে খুব একটা বেশি দূরে না নদী আছে, তো ওই কারণে কিন্তু নদীর পানি যখন মিলিত হয়ে যায় তখন পানিটা নোনা হয়ে যায়। তো খুব সুন্দর খোলামেলা ইছামতি নদী, আর তোমাদের সঙ্গে আজকে নদীর ধারটাও দেখাবো।
তো অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে অনেক বোনেদেরকে আমাদের এই যে পাশের নদীটা এত সুন্দর দেখতে একটু হলেও তোমাদের সাথে শেয়ার করব। আজ আমি যখন বেরোবো তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির পাশে কত সুন্দর নদী আছে। তো নদীর ঘাটে কিন্তু গা ধুতে খুব ভালো লাগে, ছোটোবেলায় গা ধুতাম। এখন যেহেতু রাস্তার ধারে তো নদী, ওই কারণে আর গা ধুতে যাওয়া হয় না। তারপর আমি শেয়ার করব, ওখান থেকে কিন্তু লঞ্চ, তারপরে তোমার নৌকা, স্টিমার বিভিন্ন কিছু চলাচল করে, যেগুলো দিয়ে মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। এত ভালো লাগে তোমাদের কি বলবো। সুন্দরবন যাওয়ার জন্য কিন্তু ওখান থেকে লঞ্চ নাকি স্টিমার বলে আর কি, ওইগুলো দেখাবো তোমাদের, তোমরা বুঝতে পারবে। ওইগুলো ছাড়ে ওখান থেকে, অনেক যাত্রী কিন্তু ওখান থেকে পানি দিয়ে উঠে তারপরে ঘুরতে যায়। তো যাই হোক, দেখো উনান পাড়ে চলে আসলাম, আর উনানের কালারটা কিন্তু বেশ ম্যারমেরে হয়ে গেছে। ভাবছি ওর ওপর দিয়ে একটু লাল কালার করে নেব। তো সত্যি তোমরা এই যে সবসময় আমার সাথে পাশে থাকো, আর একটু একটু করে আমাকে এত ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটা একটু একটু করে বড় করে দিয়েছো। তোমাদেরকে ধন্যবাদ জানালে ছোট করা হবে, তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, জানো তো। তো দেখো এই যে রান্নাঘরের কর্নারে এই যে নোংরাগুলো এক জায়গায় করে রাখলাম, পরে এগুলো বালতিতে তুলে ফেলে দেব। তো আজকে আমি প্রচুর তাড়ায় আছি, বুঝতেই পারছি না কোনটা এরে কোনটা করব। এখন হাঁসেদের জন্য কুড়ো মাখাবো। তো দুটো হাঁস কিন্তু আমি বিক্রি করে দিয়েছি, রানার হাঁস, আর তার থেকে আমি বেশ অনেক টাকা পেয়েছি, কারণ একটা একটা হাঁস 480 টাকা করে বিক্রি হয়েছে। তো এই সকল জিনিস পুষেও কিন্তু আমি ঘরে থেকে অনেক টাকা ইনকাম করি। আর ডিমের কথা তো বাদই দিলাম, টুকটাক যাই ডিম পারে আমার বাড়িতে কিন্তু খাওয়ার ডিম তো হয়ে যায়, ইচ্ছা করলে আমি বিক্রিও করতে পারি। তো দুটো বিক্রি করে দিয়েছি সাদা হাঁস, আর 4টে আছে এখন, আর দুটো আছে রাজা হাঁস। তো অনেক বোনের আমাকে জিজ্ঞাসা করছো তোমরা কি হাঁসের মাংস খাও না, যে হাঁসগুলো বিক্রি করে দাও। তো অনেক সুন্দর প্রশ্ন করেছো। হাঁসের মাংস আমি তো অনেক পছন্দ করি, কিন্তু আমাদের বাড়িতে কেউ খায় না। আর একটা হাঁস জবাই করলে কিন্তু অনেক মাংস হয়, তখন এত মাংস কি করব। ওই কারণে আমি হাঁস বিক্রি করে দিয়ে আর কি বাড়িতে সবাই যেটা খেতে পছন্দ করে আমি সেইটাই কিনি। তো দেখো এখন সুন্দর করে বাসন কোসন মাজতে চলে এসেছি, আর ওদিকে হাঁসেরাও কত সুন্দর করে খেলা করছে। এই পানি থেকে মাজা ধোয়া করে নিয়ে ঘর থেকে একবার ধুয়ে নেব। আমার ঘরে বেসিনটা অনেক ছোট, ওখানে কিন্তু মাজা ধোয়া করা যায় না, একদম তলায় পানি এসে ভর্তি হয়ে যায়। আর এখানে এত সুন্দর খোলামেলা পরিবেশ, এমনি বসলেই কাজ করতে মন চলে আসছে। ওই কারণে আমি কিন্তু সব কাজকর্ম এখানেই করে থাকি। আর এই যে বর্ষাকালে পানিটা যেরকম সুন্দর চকচক করছে, আর এই যে বড় ঘাটের ধারে চলে এসছে, এখানে বসে যে কাচা ধোয়া করতে যে কি শান্তি লাগে তোমাদের কি বলবো। তো মানুষও আমাদের পুকুরে এখন অনেক কম আসে, আশেপাশে অনেক কল হয়েছে, পুকুর হয়েছে, সেখানেই সবাই যায় বেশিরভাগ। ওই কারণে কিন্তু পানিটা একদমই কোনো রকম নোংরা হয় না, আর পুরো পরিষ্কার থাকে। অনেকেই তো ভোর হয় আর কলসি ভর্তি করে পানি নিয়ে যায়, দুদিন একদিন বাদে সেই বাসি পানি দিয়ে ভাত রান্না করে। তো রেশনের চালগুলো কিন্তু হয় পুকুরের পানি, তা নয় কেনা পানি, কিংবা বৃষ্টির পানি দিলে ভাত অনেক ভালো হয়। ওই কারণে রেশনের চাল রান্না করার জন্য অনেকেই পুকুর থেকে পানি নিয়ে যায়। অনেকখানি বাসন আছে, এগুলো টপ টপ করে ধুয়ে নেব, মেয়ের স্কুলের টিফিনও গুছিয়ে দিতে হবে। দেখা যাক কখন কোনটা করি। আজ আমি পুরো দুদিনের ব্লগ তোমাদের সঙ্গে একদিনই শেয়ার করব। কারণ কি বলতো, একদিন যেহেতু আমি ভিডিও শ্যুট করে শেয়ার করি তোমাদের সাথে, আর একদিন যেহেতু আমি ভিডিও ছাড়ি না, সেই দিনগুলো তো তোমাদের দেখাতে পারি না। তো তোমরা বলছো যে যে দিনগুলো ভিডিও আর কি দাও না বড় ভিডিও, সেই দিনটা অন্তত শর্ট ভিডিও দাও, অ্যাক্টিভ থাকো তুমি, আমাদের ভালো লাগবে। তো সত্যি সেরকম যদি পারতাম অবশ্যই দিতাম। একটা ভিডিও করতে গেলে যে কি পরিমাণ পরিশ্রম লাগে তোমাদের কি বলবো। তো এটা মেন বিশেষ কষ্ট, বিশেষ করে এডিট করা, আর তার থেকেও বেশি কষ্ট এই যে ক্যামেরা ধরে ধরে শ্যুট করা। তো আমি এই যে দেখো ইঁচড় বেছে নিয়েছি, এটা কাটতে একটু সময় লেগেছিল, আমি অফ ক্যামেরা ইঁচড়টা কেটে নিয়েছি, কারণ এখন কিন্তু কাঁঠালের মৌসুম প্রায় শেষ হতে যাচ্ছে, এরপরে ইঁচড় আর খেতে পারবো না। তো হাজব্যান্ড দুটো কাঁঠাল নিয়েছিল, একটা আর কি পাকা খাবো আমরা, পেকে গেলে কাঁঠালটা ভেঙে খাওয়া হবে, আর একটা কাঁচাতেই আমি কেটে ইঁচড় রান্না করে খেয়ে নিচ্ছি। তো আমার অনেক ভালো লাগে ইঁচড়ের সবজি। আজকে দুঃখের বিষয় একটাই, যে ইঁচড়ে চিংড়ি মাছ জুটলো না। তো সকাল সকাল আমাদের বাড়ির পাশ দিয়ে কিন্তু অনেক মাছওয়ালা যায়, তাদের কাছ থেকে আমি মাছ কিনে রান্না করি। আজকে না কখন থেকে বসে আছি যে কখন মাছওয়ালা আসবে রান্না করব। কিন্তু কোনো মাছওয়ালা আজকে আসেনি, যার কারণে ইঁচড়টা এখন তো নিরামিষ করছি, কিন্তু মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার পথে যদি চিংড়ি মাছ পাই কিনে আনবো। তো যাই হোক, নিরামিষ করে রাখি, আর যদি এখন চিংড়ি মাছওয়ালা আসে তো মাছটা একেবারে ইঁচড়ের মধ্যে দিয়ে দেব। চাল ধুয়ে রেখেছিলাম, ভাতের পানি একটু গরম হলে চালগুলো তুলে দিলাম। আর এখন চলো বাটনাটাও করে নিই।
আদা রসুনটা সুন্দর করে বাটনা করে নেব। আর একটুখানি রসুন আমি থেতো করে রাখছি কেওড়ার টক বানানোর জন্য। তো সকালবেলা এই টাইমটা আমি ভেবেই পাই না যে মেয়ের স্কুল থাকে যে দিনগুলোয় আর কি, প্রত্যেক দিনই থাকে, শুধুমাত্র রবিবারটা থাকে না। তো এই দিনগুলো আমি ভেবেই পাই না কোনটা এরে কোনটা করব, আর সকালে কোন কাজটা করলে আমার অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। অনেকেই বলছো যে বোন আমরাও তো 10টার সময় করে বাচ্চা নিয়ে স্কুলে যাই, অনেক প্রবলেম ফেস করতে হয়, কিভাবে কি করো তুমি রুটিনটা শেয়ার করো। আমি কিন্তু একদম সকাল থেকেই রুটিন তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু কি বলো তো সবার আগে ঘুম থেকে উঠতে হবে ভোর ভোর। ভোর ভোর ঘুম থেকে না উঠতে পারলে কোনো কাজই টাইমে শেষ হবে না। আমি এতগুলো কাজ একমাত্র করতে পারি শুধু ভোর 5টার সময় ঘুম থেকে উঠি বলে। যেহেতু সিমরানের স্কুল থাকে 5:30 পৌনে 6টার মধ্যে গাড়িতে তুলে দিতে হয়, ওই কারণে আমাকে কিন্তু 5টার সময় উঠতেই হয়। তো এখন আমার এই উঠোনটা পরিষ্কার করে নেব। চারিদিকে গাছগাছালি লাগানোর পরে একটু তো পাতালতা পরেই, আর কিছু কিছু এখানে লতানো গাছ দিয়েছি এই নেটের মধ্যে। এগুলো যখন উঠবে দেখতে কিন্তু অনেক ভালো লাগবে। তো ঘরের সামনে দিয়ে আমি অনেকেরই দেখেছি সবজি গাছ লাগিয়ে দেয়, আর সেগুলো এরকম রাস্তার উপরে ঝুলতে থাকে। আমিও ভাবলাম যেহেতু আমাদের সরু রাস্তা, এরকম লতানো কিছু গাছ তুলে দিই সামনে দিয়ে, আর অনেক সবজি হয়ে ঝুলে থাকবে, খায় আর না খায় দেখতে কিন্তু অনেক ভালো লাগবে। আর এর থেকে আমার দরকারের সময় কিন্তু চাহিদাটাও মিটে যাবে। ডোব থেকে দুটো ডিম তুললাম, তুলে একদম সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আনলাম, ওগুলো ফ্রিজে রেখে আসলাম। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়ে কাজ করছিলাম। ভাতের পানিটা কিন্তু বেশ গরম হয়েছে। মেয়ের জন্য টিফিন তৈরি করব, তার জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি। আজ একদম কিছুই বানানোর টাইম নেই, ওই কারণে ভাবছি একটু ডিম ম্যাগি বানিয়ে দেব। তো ম্যাগিটা আমি মশলা দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। এটা যখন শুকনো শুকনো হয়ে যাবে, তেলের মধ্যেও একটু ডিমের ভুজিয়া করে ম্যাগির মধ্যে ঢেলে দেব। দিলেই কিন্তু আমার ম্যাগিটা রেডি হয়ে যাবে। আর ওপর থেকে দেব অল্প একটু সস। ওদিকে আমার ইঁচড়টা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তো ভাতটাও হয়ে গেছে, ভাতটা আমি উপর করে নিচ্ছি। আর ইঁচড় করার জন্য এদিকে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়েছি। ইঁচড়, মাংস, তারপরে এই সকল জিনিস কিন্তু সরিষার তেলে বেশি ভালো লাগে। পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে এখন দিচ্ছে আদা রসুন বাটা। এটা দিয়ে আরও একটু সুন্দর ভাজা ভাজা করে নেব। কি জানো তো বর্ষার সময় আমি কিন্তু কাঠগুলো একদমই মেলতে পারছি না। আর যেহেতু একটা কর্নারে আমি রাখি, ওই কর্নারটাই না একটু বৃষ্টির ছিট এসে আগের দিন কাঠগুলো পুরো ভিজে গেছে। তো ওই ভিজে কাঠ দিয়ে যে আমার উনান জ্বলছে, এইটাই আমি ভাবতে পারছি না। একটু রান্না করতে লেট হচ্ছে, কাঠগুলো খুব ধীরে ধীরে জ্বলছে, কিন্তু রান্না হচ্ছে। আগেরবার বর্ষায় তোমরাই দেখেছো যে কি কষ্ট করেছি, একদিক থেকে পানি পড়তো একদিক থেকে রান্না করতাম। এইবার অন্তত রান্নার জায়গাটা তো আমার হয়েছে। তো কষ্ট করলে কিন্তু অনেক কিছুরই ফল পাওয়া যায়। তো এদিকে ইঁচড়টা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি, আর এইভাবে উপর থেকে একটু জিরে মরিচের গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তো আসছি সেই তোমাদের সঙ্গে 1:30টার সময়। মেয়েকে স্কুলে নিয়ে চলে গেছিলাম, আসার পথে দেখলাম একটা সুন্দর নীলকণ্ঠ গাছ রাস্তার ধারে হয়েছিল, তো আমি ওটাকে তুলে বাড়ি এনেছি পুঁতে দেবো বলে। গাছটা বর্ষা হচ্ছে, পুঁতেও দিয়েছি বাইরে। বৃষ্টির সময় গাছ লাগালে কিন্তু মারা যায় না। আর এদিকে আসার সময় আমি চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছিলাম। তো যেহেতু কিনে আমি ফ্রিজে রেখে তারপর মেয়েকে নিয়ে স্কুলে গেছিলাম, তো চিংড়ি মাছটা এখন বাছাকোটা করে ইঁচড়ের মধ্যে দিয়ে অনেক সময় ধরে একটু কষিয়ে কষিয়ে ভাজা ভাজা করলাম। আর তারপরে এখন ঝোল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়েছি গরম মশলার বাটা, আর দিয়েছি জিরে মরিচ বাটা। তো আগেরবার আমি গুঁড়ো দিয়েছিলাম, এবার বাটা দিয়েছি। যেদিন বাচ্চার স্কুল থাকে, আর যে সকল মায়েরা বাচ্চার স্কুল করায় তাদের কিন্তু রান্না এরকম ফেলে রেখে রেখেই বেরিয়ে যেতে হয়। আর ইঁচড়টা যে এত দারুণ হয়েছিল খেতে, সত্যি মাংস রেখে খেতে হবে, অনেক দারুণ হয়েছিল। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর এদিকে সিমরানের একটু গায়ে যেন জ্বর জ্বর ভাব। তো যাই হোক, ও ভাতটা সেরকম কিছু খাচ্ছিল না। ওর পাপা আসার সময় দেখো ওর জন্য সিঙ্গারা, চাটনি, তারপরে একটু ব্রেড এনেছে, আর তার সঙ্গে বাটার এনেছে, আর সাদা মিষ্টি, কালো মিষ্টি। তো যাই হোক এই 2 রকমের মিষ্টি এনেছে। এগুলো কিন্তু ওকে আমি খাইয়ে দিয়েছিলাম। দেখা হচ্ছে পরের দিন। বললাম না যে একটু শপিং করব, কেনাকাটা করব। আর আমাদের নদীর ধারটা দেখো কত সুন্দর, এখান থেকে এরকম নৌকা, লঞ্চ, তারপরে বিভিন্ন কিছু যেতে থাকে। আর এখানে কিন্তু অনেক ট্যুরিস্ট এই যে লঞ্চগুলো এগুলো যায়, এগুলোর নাম হয়তো লঞ্চই হবে কি স্টিমার আমি জানি না। তো এখানে আসলাম, মনটা পুরো ভালো হয়ে গেছিল। তো জুতোর দোকানে গেলাম, কেনাকাটা করলাম, আর বাড়ি গিয়ে তোমাদের দেখাবো যে কি কেনাকাটা করেছি। তো এখন বৃষ্টির কারণে বাইরেই বেরোতে পারছিলাম না, আমার স্কুটিটা ভিজে পুরো যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। আর প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে,
মেয়েকে তো রেনকোট পরিয়ে দিয়েছি, এইবার দেখি টুকটুক করে বেরোবো, বৃষ্টি হলেও করার কিছু নেই। তো যেহেতু দুপুরবেলা বিয়েবাড়ি নিমন্ত্রণ আছে, ওই কারণে খুব তাড়াতাড়ি আমাকে বাড়ি যেতে হবে। হাঁস মুরগিগুলো তুলে, বাইরে জামা কাপড় কী কী ছিল ভিজে গেছে সেগুলো ধুয়ে আবার ঘরে মেলতে হবে। তো সমস্ত কাজকর্ম করে এখন আসছি তোমাদের সঙ্গে আমার এই যে শপিংগুলো দেখাতে। কখনো কল্পনা করতে পারিনি হাজব্যান্ড হঠাৎ করে আমাকে বিয়েবাড়ি যাওয়ার জন্য এরকম সুন্দর দুজোড়া জুতো কিনে দেবে। একটা হচ্ছে বিয়েবাড়ি পরা, একটা বাড়ি পরা। তো আমার যেহেতু বর্ষার সময় বাড়িতে পরা জুতো ছিল না, আর কিনতেও পারছিলাম না। বিশ্বাস করবে না, সংসারের ছোট ছোট খরচ মেটাতে গিয়ে এই সকল জিনিসগুলো হয়েই ওঠে না। তো একজোড়া হাওয়াই চটি এরকম জুতো আমার কিনে দিয়েছে। অনেক দিন থেকে হাজব্যান্ড বলছিল যে বাড়ি পরার জুতো নেই, দুটো জুতো কেন, কিন্তু সাহসে কুলাচ্ছিল না। অনেক খরচ করতে করতে টুকটাক কিছু কেনাকাটায় গিয়ে কিন্তু বেঁধে যাচ্ছিল। এখন চলো রেডি হয়ে নিই। ঈদে যে জামাটা আমি কিনেছিলাম এইটাই পরবো, এই চুড়িদারটা পরেই বিয়েবাড়িতে যাব। আর মাথায় যেহেতু শ্যাম্পু করেছি, বারবার চুলগুলো সামনে আসছিল, কানেরগুলো চেঞ্জ করে নেব। আগের দিন তোমাদের যে হার কানের সেটটা দেখিয়েছিলাম, আজ সেইটাই পরবো। আর এটার ডিজাইনটা একদম পুরোপুরি সোনার মতো, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। খুব একটা বড় বড় জিনিস হিজিমিজি এই সকল কিন্তু ভালো লাগে না, সিম্পল এরকম হার লকেট এরকম বেশ ভালোই লাগে। আর এই হারটা আমাদের পাড়ায় যে কতজন পছন্দ করেছে পরেছি তা তোমাদের কি বলবো, বেশ দারুণের কাজটা, আর একদম অরিজিনাল স্বর্ণের মতো দেখা যায়। তো চলো চুড়ি পরবো, আর তার সঙ্গে কানের আর হারটা তো পরলাম। যে চুড়িগুলো পরা আছে বাড়িতে রাফ ইউজ করি, এগুলোকে খুলে নেব। আর এই চুড়িদারটা যে এত বেশি সুন্দর, কাপড়টা পুরো একদম বাটার কাপড়ের মতো, আর একটু চিকচিক চিকচিক করে কাপড়টা, খুব ভালো লাগে। আর এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের চুড়িদার। তো আমি নিচ্ছিলাম একটা ইট কালারের চুড়িদার, এই সেম চুড়িদার কিন্তু কালার আলাদা। তো হাজব্যান্ড বলছিল এই বেবি পিঙ্কটা কেন, এইটা তোমার বেশ দারুণ মানাবে। তো সেই কথা মতো এই কালারটাই কিন্তু ঈদের সময় নিয়েছিলাম। পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বাচ্চাদের গুছিয়ে দিতে দিতে আর হয়ে ওঠেনি। এখন দেখো সিম্পলভাবে রেডি হয়ে বিয়েবাড়িতে যাব, হাজব্যান্ডের সঙ্গে গাড়িতে উঠে পড়েছি। আর মেয়েরা পেছনে বসে আছে। ঈশা তো বারবার ঘুমিয়ে পড়ার নাটক করছিল, সিমরান জাগিয়ে দিচ্ছিল। আর ওখানে কি কি মেনু আছে, কি কি খাওয়া দাওয়া করলাম তোমাদের সঙ্গে একে একে সবটাই শেয়ার করব। অনেক ভালো কেটেছিল। আর খুব সুন্দর একটা গেস্ট হাউসে কিন্তু সমস্ত বিয়ের যে অনুষ্ঠানটা সেটা করেছিল। রাস্তা পুরো সুনসান, বৃষ্টি হয়ে গেছে, খুব ভালো লাগে জানো তো এরকম ঠান্ডা পরিবেশে গাড়ি নিয়ে বেরোলে। আমরা সকাল থেকে তোড়জোড় করছি খুব তাড়াতাড়ি পৌঁছাবো, কিন্তু সেখানে যেতে যেতে প্রায় 2টো বেজে গেছিলো। আর বিয়েটা হচ্ছিল বসিরহাটের, আর আমাদের বাড়ি থেকে বসিরহাটে যেতে ওই 15 থেকে 17 মিনিট মতো গাড়িতে টাইম লেগেছিল। তো প্রথমেই নিয়েছিলাম চিকেন পকোড়া, আর অনেকটা করে পকোড়া নিয়েছিলাম, সেগুলো খেয়ে ভাত খাওয়ার বেলায় আমরা কিন্তু কেউ সেরকম খেতে পারিনি। ঈশা নিয়েছিল লস্যি, আর সিমরান নিয়েছিল ফুচকা। তো এইগুলো খাওয়া দাওয়া করে তারপরে 1 কাপ কফি খেয়ে আমরা কিন্তু একটুখানি বসেছিলাম। আর যেহেতু প্রচুর লোকজনের আইটেম করা হয়েছে, এই যে 2টো 2:30 বেজে গেছে এখনও পর্যন্ত প্রচুর লোক দাঁড়িয়ে আছে, পরপর আর কি খাওয়া দাওয়া চলছে। তো 3টের সময় খেতে বসলাম, আর মেনু কার্ডটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। চলো প্রথম থেকে এখন কি কি খেতে দেয় তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করি। এখানে দিয়েছিল ডিমের একটা টেবিল টাইপের কিছু। ডিমের টেবিলটা খেতে কিন্তু অনেক ভালো ছিল, তার সঙ্গে একটু লেবুর রস মাখিয়ে নিয়েছিলাম, আর দিয়েছিল একটু সস, টমেটো সস। তো অনেক ভালো লাগছিল। প্রথম চান্সে কিন্তু এই সকল খাবার দাবার খেতে খুব ভালো লাগে। আর বিশেষ করে বিয়েবাড়ি গেলে আমার এই যে নান পুরি আর চানা মটর খেতে যে কী ভালো লাগে তোমাদের কি বলবো। প্রত্যেকটা রান্না হয়েছিল অসাধারণ। যাই হোক, একটুখানি সস আমার পাতে থেকে গেছিলো, সেইটাই সাইড করে করে খাচ্ছিলাম। আর আমার মেয়ে কিন্তু ঈশা একটা কোনো রকম খাবার মুখে দেয়নি। ওকে যদি কোনো বিয়েবাড়িতে নিয়ে যেতে হয়, আমার বাড়ি থেকে টিফিন বক্সে খাবার বানিয়ে নিয়ে যেতে হয়, কারণ কোনো রকম তেল মশলা জাতীয় খাবার একদম বাইরের খাবার খায় না। এখানে দিয়েছিল বেগুন ভাজা, ফ্রাইড রাইস, ভেজ ডাল, তার সঙ্গে পাঁপড় ভাজা। তো এগুলো একসঙ্গে মিক্স করে খেয়ে নিচ্ছিলাম। প্রত্যেকটা খাবার অসাধারণ থেকে অসাধারণ হয়েছিল। আমি তো ভাবছিলাম বাড়ি এসে এরকমভাবে ভেজ ডাল বাড়িতে একবার ট্রাই করব, কেমন হয় দেখব। এমনিতে আমি মুড়ো ঘন্ট বানাই, কিন্তু ভেজ ডালটা সেরকম বানানো হয় না। তো এই পর্বগুলো শেষ করে দিয়ে গেছিলো বিরিয়ানি, আর তার সঙ্গে চিকেন চাপ। তো আমি এরকম 2টো চিকেন আমি নিয়েছিলাম। আলুটা ছিল যেমন সফট, তার সঙ্গে মাংসগুলো কিন্তু তেমন জুসি ছিল। আর একটা এই যে চিকেন চাপ দিয়ে গেছে,
এটা তো একেবারে কি বলবো, অসাধারণ রান্না ছিল। আর সত্যি না, খেতে অনেক তৃপ্তি সহকারে খেয়েছি। খুব জিনিসগুলো যে বেশি খেয়েছি তা না, অল্প পরিমাণে কিন্তু তৃপ্তি সহকারে খেয়েছি। তো যাই হোক, একবার আমি বিরিয়ানি নিয়ে আর নিতে পারিনি, একটুখানি নিয়েছিলাম। আর এই ১ বছর মতো হলো আমি কিন্তু কোনো জিনিসই বেশি খাই না, বাড়িতে একদম খুব কম পরিমাণে যে কোনো জিনিস খাই। হঠাৎ করে বেশি খেতে গেলে কিন্তু খাওয়া যায় না। স্যালাড ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, তার সঙ্গে একটা এই যে রসমালাই টাইপের ছিল, তার সঙ্গে কালো মিষ্টি, সাদা মিষ্টি ২ রকম ছিল। তো চলো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন বউয়ের সঙ্গে দেখা করে আসি। আর আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এটা হচ্ছে সেই গেস্ট হাউস, এখানেই কিন্তু আয়োজন করা হয়েছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।